তো এবারে আমরা বুক ডিজাইনে চলে আসি। প্রথমে আমি একটা বই দেখাই। বইটা আমি ফিজিক্যালি প্রিন্টিং দেখাচ্ছি। এটা একটা বই, ঠিক আছে। এটাতে প্রায় আমাদের 200 পাতার মতো বই, ঠিক আছে। এটা প্রায় 200 পাতার মতো বই আছে। দেখা যাচ্ছে? যাই হোক, মোটামুটি এটা কম্পিউটার স্কিল, ইংলিশ স্কিল আর সফট স্কিলের উপর একটা বই আছে। তো বেসিক্যালি এই 3টে পার্ট আমারই ডিজাইন করা। তার মধ্যে কম্পিউটারের যে পার্টটা আছে তার বইটা লেখাও আমার। বইটা আমি সফট কপি দেখাচ্ছি খুলে। এটা হচ্ছে বইয়ের প্রথম পাতা। বইটা বেসিক্যালি হচ্ছে গিয়ে বেসিক কম্পিউটার ট্রেনিং যেগুলো হয় না, 3 মাসের কোর্স, 6 মাসের কোর্স। তো সেখানে এটা বেসিক্যালি দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা বলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ট্রেনিং প্রোগ্রাম হয়, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, যেখানে কম্পিউটার ট্রেনিং, ইংলিশ ট্রেনিং এবং সফট স্কিল ট্রেনিং বাধ্যতামূলক। এবং সেখানে প্রত্যেকটা কোর্সের জন্য প্রত্যেকটাতে বই দিতে হয় এবং তার একটা নির্দিষ্ট সিলেবাস আছে, সেই সিলেবাস ফলো করে করতে হয়। এবং মজার বিষয় এখানে প্রত্যেকটা যে বই দেওয়া হয়, বইগুলো বাইল্যাঙ্গুয়াল কথাটার মানে হচ্ছে ইংরাজিতেও দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বাংলায়ও দিতে হবে, ঠিক আছে। তো এখানে সে বইটা সেইভাবে ডিজাইন করা, ভালো করে একটু দেখলে বোঝা যাবে। যেমন এখানে কি আছে, হোয়াট ইজ কম্পিউটার, তো লেখা আছে পাশে কম্পিউটার কি। এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক্স ডিভাইস হুইচ স্টোর অ্যান্ড প্রসেস ইনফরমেশন ও ডেটা কি মিনিংফুল রেজাল্ট। অর্থাৎ কম্পিউটার একটি দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রনিক সিস্টেম যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমষ্টি এবং যা ইনপুট গ্রহণ করে তাকে প্রসেসিং করে সুনির্দিষ্ট আউটপুট প্রদান করে। তো দ্যাট ইজ এইভাবে করা আছে। যেমন এই যে সিপিইউ, বক্স, সিস্টেম ইত্যাদি কম্পিউটারের জনককে। তো যাই হোক, তো জেনারেলি আমরা যখন অ্যাজ এ ডিটিপি অপারেটর, আমাদের কাজ, যিনি অথার তিনি আমাদের লিখে দেবেন, ওই কপিটা আমরা শুধুমাত্র টাইপিং করব, এটাই আমাদের কাজ। আর যেহেতু এই বইটাতে অথার আমি নিজেই এবং ড্রাফট আমি নিজে করেছি, তো সেক্ষেত্রে আমার কাজ করতে অনেক সুবিধে হয়েছে। তো প্রথম কথা হচ্ছে গিয়ে, যেমন হয় যে কোনো জিনিস করতে গেলে আমাকে মাপ নিতে হবে, ঠিক আছে। তো এখানে এই যে বইটা করা আছে, এটা A4 ডিজাইন, A4 মাপে করা আছে। A4 মানে যে প্যাকেট পেপার, সেই প্যাকেট পেপারের A4 নয়, এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল যে আমাদের যে প্রিন্টিং পেপার হয়, ডিমাই, ডবল ডিমাই, যেগুলো আসবো, ক্রাউন, বিভিন্ন সাইজ আছে, তার A4। এবার এখানে A4 বলতে মাপ আছে 200, দেখি না কত আছে। এটা সিলেক্ট হচ্ছে না, এটা হচ্ছে, হ্যাঁ, এটা মাস্টার পেজে করা আছে, এখানে সিলেক্ট হচ্ছে না, মাস্টার পেজে আসতে হবে। 240 হচ্ছে হাইট, 240। এদিকে 180। এটা অ্যাকচুয়ালি 1/5 করা ছিল। এটা আমরা দুটো সাইজে করেছিলাম, একটা 1/4, একটা 1/5। এটা 1/5 আছে। তো 5 ভাগ মানে 4, 1/5 যখন হবে একটু ছোটো হবে, আর 1/4 হলে একটু বড়ো হয়ে যাবে। তো যাই হোক, এটা 1/5 ডিজাইন করা আছে। তাহলে প্রথমে আমি কি করেছি, 1/5 যে পেজটা হয়, সেই পেজের 240/180-তে হচ্ছে টোটাল পেজ, যেটা কাটিং পেজ। এবার তার থেকে আমাকে মার্জিন দিতে হবে, সেই মার্জিন যেভাবে করেছি মার্জিন এরিয়া বানিয়ে নিয়েছি। তাহলে আমার যত লেখা আমার এই মার্জিন এরিয়ার মধ্যেই হবে, যেভাবে আমরা অন্যান্য ডিজাইন করেছি, কালকেও করেছি, যে টোটাল পেজ এরিয়া আর আমার ডিজাইনিং এরিয়া প্রথমে ডিফাইন করে নিয়েছি, লেফট রাইট দুটো, ওকে।
এবার আমি চলে আসছি ডিজাইনিংয়ে। এবারে এখানে একদম গায়ে গায়ে করা হয়েছে, এটা কিন্তু প্রিন্ট হবে না, এই যে জিনিসটা এটা প্রিন্ট হবে না। আর এখানে আমি সিলেক্টও করতে পারবো না, কারণ মাস্টার পেজে দিয়েছি। তাহলে ভিউ ডিসপ্লে নন প্রিন্টিং আইটেম বা মাস্টার আইটেম, তাহলে চলে গেল। তাহলে অ্যাকচুয়ালি বইতে এরকম আসবে, মানে এইটা হচ্ছে পেজ, যেটা আমি বক্স দেখতে পাচ্ছি, বাঁ দিকে জায়গা ডান দিকে জায়গা এইভাবে আসতে থাকে। ঠিক আছে, এটা তো গেল পেজ মার্জিন সেটিং বা পেজ সেটিং। এবার এখানে এই ড্রাফটিংয়ের একটা নিয়ম আছে বা সিস্টেম আছে, এটা আসছি। তাহলে আমি কি বললাম যে বই মোটামুটি আমাদের পেজের বিভিন্ন সাইজে হয়, 1/4 হয়, 1/5 হয়, 1/6 হয়, 1/8 হয়। এই সাইজগুলোতে আমাদের নর্মালি বই আমরা পাই। তো মার্কেটে আমরা যখন এই যে বইগুলো ইউজ করি, তো 1/5, 1/4 এই দুটো সাইজের বই বেশি মার্কেটে অ্যাভেলেবেল, 1/5 আর 1/4। তো মাপগুলো তো বলেই দিলাম। আচ্ছা, 1/5 মাপটা আর 1/4 এখানে আছে, 1/4 যে মাপটা আছে, একই বই আমরা, এই বইটা আমরা দুটো মাপে আমরা করেছিলাম। 210, 215 উইথটা জাস্ট বলে দিচ্ছি দিকটা, 215 ইন্টু 270। এটা হচ্ছে A4 এর মাপ। A4 সাইজে যদি করি, ঠিক আছে। আর এখানে এটা কত আছে, আমি ক্লিক করলেই পেয়ে যাব 180/240, 180/240, এটা 215/270। ঠিক আছে, তো এই দুটো সাইজের খুব কমন সাইজ, এই দুটো সাইজে আমাদের বই তৈরি হয়। তো আমার এই বইটা দুটো কোম্পানির জন্য আমি ডিজাইন করেছিলাম। এই বইটা প্রথম আমি ডিজাইন করেছিলাম 2013 সালে। তারপর আগের বছর 2019-এ এটাকে আবার মডিফাই করি, কারণ 2013-তে যখন ছিল উইন্ডোজ 7, এই হ্যাঁ ওয়ার্ড অফিস প্যাকেজ 7-এর কাজ করেছিলাম। তো এখন যখন এসছে এটা উইন্ডোজ, এখন 13 চলছে, 13, 16, তো 13-এর উপর কাজ করা আছে। কিছু কমন জিনিস আছে, তারপর সেগুলোকে এডিট করা হয়েছে। তো যাই হোক, তো এইভাবে আমরা কি করলাম, প্রথমে মাপ সেট হয়ে গেল। এবার আমরা পরপর লিখতে থাকবো যেভাবে লেখা আছে। এখানে দুটো জিনিস বইতে যখন আমরা কাজ করব, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে, সাপোজ ধরুন আমি এক একটা পেজ কাজ করেছি, এই এক একটা পেজের সঙ্গে আর একটা পেজের কোনো সম্পর্ক নেই। মানে এই যে টেক্সটের হ্যান্ডলার বলে, এই যে গোল গোল মতোটা, এই হ্যান্ডলার কিন্তু একাই আছে, প্লাস চিহ্ন নেই। যখন কোনো হ্যান্ডলারে প্লাস চিহ্ন থাকবে তার একটা মিনিং আছে, দেখাচ্ছি কি জিনিসটা। কন্টিনিউয়াস টেক্সট ব্লক বলা হয়। এখানে প্রত্যেকটা কিন্তু সেপারেট, মানে এই পেজেই এর টেক্সটের যে বক্সটা সেটা এই পেজেই শেষ, নেক্সট পেজের কোনো কন্টিনিউশন নেই। কিন্তু বুক ডিজাইনের উপর সাধারণত আমরা কন্টিনিউশন করি। কেন করি না, সাপোজ ধরুন এখানে কতগুলো পেজ, অনেক পেজ আছে, এটা হচ্ছে 98টা আপাতত এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি গো টু পেজে চলে যাই, তাহলে Ctrl G, 40 নম্বর পেজে এলাম। এবার এখানে একটু ভালো করে দেখুন, আমি ক্লিক করছি, কি দেখাচ্ছে, প্লাস চিহ্ন দেখা যাচ্ছে।
আবার এখানে ক্লিক করছি, কি দেখাচ্ছে? প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। আবার কি প্লাস চিহ্ন দেখা যাচ্ছে? প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। অর্থাৎ এই পেজগুলোতে সাপোজ ধরুন কোনো কারণে এই একটা বই ডিজাইন আমার হয়ে গেছে, পরবর্তীকালে আবার এডিট করবো মানে কোনো জায়গায় লেখা আমি এক্সট্রা ইন করব বা ডিডাক্ট করব, তাহলে কী হবে? এখানে তো আপনার পেজ ধরে মানে কম ভরিয়ে লেখা আছে, এখানেও ভরিয়ে লেখা আছে। তাহলে কোনো কারণে যদি আমি ধরুন এখানে কী আছে দেখিনি, তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে হওয়া যায়, আমি এটা লাল করে দিচ্ছি বুঝতে সুবিধার জন্য। আমি এখানে পেজটাতে কালারটা লাল করে দিচ্ছি, হলো। আচ্ছা, এইটাতে সবুজ করে দিচ্ছি। এবার আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই, ধরুন এন্টার মারলাম, লিখছি, পরবর্তীকালে কোনো ধরুন এডিট করতে হলো, তাহলে কী হচ্ছে? লেখাটা দেখুন নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে নেমে যায়নি, ও চলে যাচ্ছে। তো আমি অটোমেটিক পরের পেজে চলে এসেছি, দেখেছেন? বিউটিফুল থিং। তাহলে কী হচ্ছে? আমাকে লেখা সরাতে হচ্ছে না, মানে সব পেজ ঘাঁটতে হচ্ছে না, অটোমেটিক ও পরের পেজে কন্টিনিউস চলে যাচ্ছে। ঠিক আছে? তো জিনিসটা এবার বোঝাই, জিনিসটা কী। প্রথমে আমি কতগুলো টেক্সট বক্স করে দেখাচ্ছি, তাহলে বোঝা যাবে। ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সাপোজ ধরুন এই একটা পেজ, এই একটা পেজ, এই একটা পেজ, ঠিক আছে? এবং কন্টিনিউশন এরকম 1000টা হতে পারে, আমি একটা দিলে বোঝা যাচ্ছে। এবার এখানে আমি টেক্সট বক্স কাটছি, ওকে। এবার ধরুন আমি লিখছি, আপনার যাবতীয় যেমন লেখা যেমন থাকবে আপনি ড্রাফটিং করতে থাকবেন, এরকম কন্টিনিউয়াস ড্রাফটিং করতে থাকবেন। পেরিয়ে যাচ্ছে। এবার আমি কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখুন, এটাকে ধরে ওপর দিকে একটু তুলে দেবো, তুলবো কারণ পেরিয়ে, হ্যাঁ, রেড কালার চলে এলো। এবার রেড কালারে ক্লিক করব। যেই ক্লিক করব এই অটো ফ্লো চলে আসবে। ভালো করে দেখুন, এটা হচ্ছে অটো ফ্লো বলে। কোথাও ক্লিক করব না, ক্লিক করলে ওটা ছড়িয়ে যাবে। তোকে মাউস টিপে রেখে জাস্ট ধরে আবার টেক্সট বক্স কাটবো, যেমন কাটি কেটে, তাহলে হয়ে গেল। তাহলে এই যে এর বাড়ন্তটা নিয়ে আমি এখানে দিলাম, তাহলে কী হলো? দুটো তো প্লাস হয়ে গেল, এই যে প্লাস আর এই প্লাস, তার মানে হচ্ছে কন্টিনিউয়াস বক্স হয়ে গেল। ভালো করে বুঝুন কথাটা। আমি আবার এখানে একটা কালার দিচ্ছি, দিয়ে ধরো এইখানে কিছু লিখছি, অটোমেটিক কালারটা পরের পেজে চলে এলো। আবার সেম থিং, এখানে আমি লিখতে আছি, এটাকে ধরে তুলে নেব, দিয়ে আবার ধরে এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। লিখে তাহলে একে বলা হয় কন্টিনিউয়াস টেক্সট বক্স। আমি বুঝবো কী করে এইটা কন্টিনিউয়াস? না, যখনই এখানে ক্লিক করলাম, এই যে এই মাথায় প্লাস নেই, তার মানে এখান থেকে এটা শুরু হচ্ছে, এর আগে কিছু নেই। তাহলে এই বক্সের এইখানে প্লাস, আর এই বক্সের উপরেও প্লাস, নিচেও প্লাস, মানে তাহলে এর আগের সঙ্গে থ্রেডিং, এর পরের সঙ্গে কন্টিনিউয়াসলি আছে। এর হচ্ছে মাথায় প্লাস আর নিচে কিছু নেই, মানে তার মানে এখানে এটা শেষ হয়ে গেছে। তো বুক ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই কন্টিনিউয়াস টেক্সট বক্সটা খুব ইম্পর্টেন্ট, এবং অটো ফ্লো যেটাকে আমরা বলি, এই বা কোথাও আমরা একসঙ্গে সাপোজ আমার মনে হচ্ছে যে আমি এরকম লিখব না, আগে সব টাইপ করে নেবো, সেটাও করা যায়। তার জন্য কী করতে হয়? না, তার জন্য হচ্ছে এডিট স্টোরি, কন্ট্রোল করলে একটা লেখার জায়গা চলে আসবে। এটা কোনো পেজ না, ঠিক আছে? এটা কোনো পেজ না। এখানে আমি 1000 পেজ, মানে 999 পেজ পর্যন্ত কন্টিনিউয়াসলি লিখে যেতে পারি, ঠিক আছে? এটা একটানা লেখার জায়গা। এখানে এরকম নয় যে কোনো এরকম ব্যাপার নেই যে পেজ শেষ হয়ে যাবে বা কিছু হয়ে যাবে। এখানে আপনি অনন্তকাল লিখে যান, অনন্ত পেজ লিখে যান, কোনো অসুবিধা নেই। মানে এখানে পেজের কোনো ব্যাপার নেই। এখানে পেজ দেখতে পাচ্ছেন কি, হয়েই যাচ্ছে। এখানে আমি 500 পেজেরও লিখতে পারি। যে সুবিধাটা কি? তাহলে এখানে টানাটানি গেছে, একটানা লিখে নিলেন, লেখার পর
এডিট, এবার এডিট লেআউটে চলে যাব। যেই চলে যাব এই অটোফ্লো সাইনে লেখা চলে আসবে। এবার ধরে ধরে আমি খালি যেখানে যেখানে করছি পেজে পেজে আমি টানতে থাকবো, হয়ে গেল। আবার অটোমেটিক চলে আসবে, চলে এলো। আবার এরকম এটা পেজে পেজে করবো, এরকম পেজে পেজে চলতে থাকবে। তাহলে অটোমেটিক আমাকে আর পেজ সাইজ করতে হচ্ছে না, প্রথম থেকে একদম লিখে টেনে টেনে চলে যাবে। বোঝাতে পেরেছি কি বোঝাতে পারিনি? আবারও দেখাই। নর্মালি এখনও পর্যন্ত আমরা যে টাইপ করেছি, কীভাবে টাইপ করেছি, এইভাবে কাটলাম, যা কিছু আমরা লিখলাম, লেখার পর তার তো এক্সট্রা কিছু আর রাখি না। আর এটা একমাত্র যখন কন্টিনিউয়াসলি এসব বই টই প্রিন্ট হবে তখনই এইসব জিনিস আমরা ইউজ করব। নর্মালি যখন আমরা ডিজাইন করি ওই বিল বই, হ্যাঁ, সেক্ষেত্রে সব লাগে না। এটা একমাত্র যখন আমরা বই ডিজাইন করবো সেক্ষেত্রে লাগে, বা যখন কলামের উপর কাজ করবো তখন লাগে। ঠিক আছে, তো কলামের উপর কীভাবে কাজ করবো, সাপোজ ধরুন এখানে একই সঙ্গে দেখিয়ে দিই, মোটামুটি এটা একই রকম জিনিস। নিউজ পেপার দেখেছেন, নিউজ পেপারে একটা বড় পেজ থাকে, তো সেখানে কি একটানা লেখা থাকে পুরোটা না? না, নিশ্চয়ই থাকে না। সেখানে কি কলাম হিসাবে পুরো পেজটা ভাগ করা থাকে এবং সেখানে সেই কলাম ওয়াইজ লেখা হয়। সাপোজ এই একটা আমি ধরলাম একটা পেজ, তাহলে এটাকে ভেঙে নেয় একটা নির্দিষ্টভাবে, যেটা আমরা তাহলে ভেঙে নিল, দিয়ে এই প্রত্যেকটা কলামে লেখার এখানে লেখা শেষ, তারপর আবার এখানে ওঠে, তারপর অর্থাৎ কীরকম ওঠে না, এইখানে এলো, তারপর এখানের পর আবার এইখান থেকে শুরু হবে, তাই তো? আবার নিচে আসবে, আবার এখান থেকে উপরে উঠে যাবে। এইভাবেই লেখা হয় কলামে। নিউজ পেপারে যে কলামে লেখা হয় বা যে কোনো কলামের সিস্টেম হচ্ছে এরকম, ঠিক আছে? লেখার স্টাইলটা এইভাবেই হয়। এটা জাস্ট বোঝানোর জন্য আমি বললাম, আমি দেখাচ্ছি কলামটা আরও ভালো করে। তাহলে এইখান থেকে এটা ফার্স্ট কলাম লেখা শুরু হলো, শেষ হয়ে আবার সেকেন্ড কলামের প্রথম থেকে শুরু হলো, আবার শেষ হলো, আবার থার্ড কলামে শুরু হলো, আবার ফোর্থ কলাম, এইভাবে একটা কলামে হয়। এটাকে আমি ফাইল ডকুমেন্ট সেটআপ 0.5 করলাম, কন্ট্রোল কি, এবার কলাম গাইড করবো, লেআউট কলাম গাইড। বেসিক্যালি একটা পেজ যখন আমরা ওপেন করি তখন একটাই প্যারাগ্রাফ বাই ডিফল্ট থাকে, আর একটাই কলাম, মানে পুরো পেজটাই একটাই কলাম, মানে মার্জিন টু মার্জিন যখন আমরা একটা প্যারাগ্রাফটা নিই থাকি একটাই কলাম, তাকে আমি তো আলাদা করে ভাঙি না। তাহলে আমি কটা চাইছি, আমি এখন সব ধরো 4টে চাইছি। এখানে হচ্ছে প্রত্যেকটা কলামের মধ্যেখানে গ্যাপ 4.23 বাই ডিফল্টে থাকে, আমি এখন ঘাঁটছি না, খালি 4টে কলাম করলাম। দেখুন এবারে বোঝা গেল, টোটাল যে আমার জায়গাটা ছিল সেটাকে 4টে ভাগে ও অটোমেটিক ভাগ করে নিয়েছে, আর মধ্যেখানে এই যে গ্যাপটা 4.23। আপনি নিউজ পেপার যদি হাতের কাছে থাকে দেখুন, বা ক্লাসটার পর নিউজ পেপার নিয়ে দেখবেন, নিউজ পেপার নিয়ে দেখবেন যে প্রত্যেকটা বা দুটো ভ্যারাইটি অফ নিউজ পেপার দেখবেন, মানে আনন্দবাজার, বর্তমান বা স্টেটসম্যান, যাই হোক, প্রতিদিন, 2-3টে নিউজ পেপার নিয়ে দেখবেন যে তাদের কলামগুলোর মাপ কত, কলামের গ্যাপ কত, দুটো কি সমান। দেখবেন কোম্পানিগুলোর ডিফারেন্ট আছে, খুব ছোট ছোট সামান্য ডিফারেন্ট, কিন্তু মোটামুটি কাছাকাছি এক।
বর্তমানের আলাদা আর প্রতিদিনের বা আনন্দবাজার আলাদা। আলাদা মানে যে বিরাট বিশাল ডিফারেন্স নয়, ওই 5 mm 7 mm এরকমের গ্যাপ, কারো কম কারো বেশি, ঠিক আছে। এবং নিশ্চয়ই আপনারা জানেন যে যখন কোনো নিউজ পেপারে অ্যাড দেওয়া হয় তখন হচ্ছে ওই কলাম সাইজেই হয়, 1 কলাম মানে কত সেন্টিমিটার বা কত ওটা দেওয়া থাকে, ওটা আপনারা নিজেরা দেখুন, ঠিক আছে। এবার যেটা বলার আমার, যেটা আমরা আজকে আলোচনা করছি, যে যখন এবারে এই কলাম, এবার তাহলে কলাম আমি এখানে এভাবে লিখবো, তাহলে নিশ্চয়ই এখানে যাব না, এই কলামের এইখান পর্যন্ত থাকবে, ঠিক আছে। জাস্টিফাই করে নিই, আমি এখানে দেখানোর জন্য এডিং ফিডিং করছি, কিন্তু আপনারা এরকম করবেন না, আপনারা যতটা হোক অল্প হলেও কোনো কিছু একটা লিখবেন, ঠিক আছে, নিউজ পেপার থেকে বই থেকে লিখবেন, ঠিক আছে। হলো, এবার এটা কলামটা লাস্ট পর্যন্ত যাবে, তো আমি যেখানে খুশি ওকে ব্রেক করতে পারি, কারণ আমার এই এতটার মধ্যে নিউজ পেপারে যেমন কি কলাম থাকে ঠিক কথাই, সে তো আর একই কলাম জুড়ে হয় না। ধরুন একটা খবর আছে এই 2টো কলাম জুড়ে, আর একটা খবর আছে ধরুন এই 2টো কলাম জুড়ে, কোনোটা কলাম বেশি কোনোটা কলাম কম হতেই পারে, যেভাবে হয়, এটাই এতটা আছে, তারপর অন্য খবর আছে, তাহলে এটাকে ধরে আবার এইখানে, হয়ে গেল। এবার অনেক সময় কী হয় যে 2টো কলাম আর তার মধ্যিখানে হেডিং একটু বড় হয়, হয়ে গেল। নিজস্ব সংবাদদাতা এরকম থাকে না, 2টা কলামের মধ্যিখানে কমন একটা বড় হেডিং আর একটা এভাবে লেখা। তো এই যে মূল লেখার মেন যে এখানে টেকনিকটা, সেখানে হচ্ছে কি কন্টিনিউয়াস টেক্সট বক্স আমরা ইউজ করি। তো সেখানে কীভাবে করলাম নিশ্চয়ই বোঝা গেল। তাহলে মেন টেকনিকগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে পেজের মাপ আগে সেট করে নিতে হবে, সেট করে যা করার আমাকে মাস্টার পেজে গিয়ে পুরো সেটিং করে নিতে হবে। মাস্টার পেজ সেটিং করার পর এবার প্রত্যেক পেজে আমার যে বইয়ের যে কন্টেন্ট আমরা টাইপ করতে থাকবো এবং তার যা যা কিছু আছে আমরা রেডি করতে থাকবো। বুক ডিজাইনের ক্ষেত্রে আর কয়েকটা জিনিস আপনাদের দেখানোর আছে, সেগুলো হচ্ছে গিয়ে, যেমন দেখবেন নিউজ পেপারে অনেক সময় দেখে থাকবেন বা কোনো বই, ধরুন এখানে আমি উইন্ডোজ টাইলস করে নিচ্ছি, তারপর এখানে কয়েকটা, আচ্ছা এটা নিয়ে নিচ্ছি, সাপোজ এটা কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করছি, ঠিক আছে। এবার এই যে প্রথম যে লেটারটা, এটাকে আমি চাইছি যে প্রথম 3 লাইনে কি 2 লাইনে কি 4 লাইনে এটা বড় হয়ে থাকে। এটাকে কি বলে, এলিমেন্ট ইউটিলিটি প্লাগ ইন ড্রপ ক্যাপ। বাই ডিফল্ট 3 লাইনে থাকে, আমি 3এই করলাম। তাহলে টাইপ করে নেওয়ার পর প্রথম যে লেটারটা থাকে তাকে আমি প্রথম 3 লাইনে এক সাইডে নিয়ে নেব এবং তারপর থেকেও লেখাগুলো এইভাবে চলতে থাকবে। একে বলা হয় ড্রপ ক্যাপ। এই যে সিস্টেমটা আমরা করি এটাকে বলা হয় ড্রপ ক্যাপ। এটা অটোমেটিক হয়, এরকম করে আলাদা করে বড় করে টেনে টানার এরকম কিছু ব্যাপার নেই, অটোমেটিক নেবে, ঠিক আছে। যেমন এখানে করা হয়ে আছে 3 রকম, একই রকম, একে বলা হয় ড্রপ ক্যাপ। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে টেক্সট র্যাপ টেক্সট। এটা খুব ইম্পর্টেন্ট, যখন ছবি দেওয়া থাকে, ছবি দিয়ে কীভাবে আমরা লেখাগুলো করব। সাপোজ আমি এইটাকে নিচ্ছি, প্রিন্ট স্ক্রিন করে নিচ্ছি, Ctrl+V করে নিচ্ছি, সেটার দরকার নেই এখন, এটাকে সরিয়ে দিই, বড় হবে। এটাকে ছোট করে নিই। যেভাবে আমরা আগেও করেছি দেখেছি। এখন আমরা শুধু ছবিটা নিয়ে নিলাম, এখানে একটা ছবি আছে।
এটা অ্যাকচুয়ালি টেক্সট হিসাবে চলে আসছে, যাই হোক। এবার আমরা এখানে লিখব এইখানে একটা ব্যাপার হয়ে গেছে, ব্যাপারটা বলে দিই কি ব্যাপারটা ভুল হয়েছে। আমি যখন পেস্ট করব তখন ভুলেও যেন এই টেক্সট বাটনটা ক্লিক না থাকে। ভালো করে বলছি, আমি যখন প্রিন্ট স্ক্রিনে পেস্ট করব তখন যেন এই টেক্সট বাটনটা ক্লিক না থাকে, তাহলে টেক্সট হিসেবে ওখানে পেস্ট হয়ে গেছিলো। তাহলে এটা কী করতে হবে, পয়েন্টারে থাকতে হবে, পয়েন্টার থেকে প্রিন্ট স্ক্রিন, কন্ট্রোল ভি। বোঝা গেছে এবারে? তাহলে এবার ঠিক আছে। আগেবারে জিনিসটা যেটা হয়েছে সেটা কিন্তু ছবি হিসাবে আসেনি, ও ছবিটা টেক্সট হিসাবে ওখানে নিয়ে নিয়েছিল, তো যার ফলে ও কাজ করতে আমাদের অসুবিধা হচ্ছিলো। ঠিক আছে, এটা একটা খুব মেজর প্রবলেম, এটা খেয়াল থাকে না। এবার একদম পারফেক্ট ও পিকচার হিসেবে আছে, সরছে, আগেবার সরছিল না এই কারণে। ঠিক আছে, এবার এটা আমি কপি করে নিচ্ছি, পেস্ট পেস্ট কন্ট্রোল করে এখানে ইউটিলিটি প্লাগ ইন ড্রপ ক্যাপ রিমুভ করে দিচ্ছি। ওকে, ক্লোজ করে দিচ্ছি। এবার আমি চাইছি এখানে এই সাপোজ ছবিটা আমি মধ্যিখানে রাখতে চাই, কি ডান দিকে রাখতে চাই, কি বাঁ দিকে রাখতে চাই, আমি রাখতে চাই, তাহলে লেখাগুলো অটোমেটিক সরে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় টেক্সট র্যাপ, এলিমেন্ট টেক্সট র্যাপ। এখানে কতগুলো অপশান আছে, কীভাবে থাকবে, এটা টাইট। ওকে, তাহলে অটোমেটিক দিস বিউটিফুল থিং, মানে এটা আমাদের কাজে লাগাতেই হবে। এবং বডি ডিজাইনের ক্ষেত্রে ছবি থাকবে, আর ছবি থাকলে আমাকেই টেক্সট র্যাপ ইউজ করতেই হবে। অর্থাৎ আমি যখন এই ছবিটাকে সাপোজ চাইছি ডান দিকে একটু সরাবো, তো অটোমেটিক ও নিজের জায়গা করে নেবে এবং লেখাগুলো নিজের মতো করে সরে যাবে। এতে আমাকে কোনো ঝামেলা নেই, কোনোভাবেই আমার লেখাও ডিস্টার্ব হবে না। ঠিক আছে, সাপোজ আমি এইভাবে রাখতে চাই, তো এইভাবে ও হতে থাকবে। তারপরে অটোমেটিক ও নিজের জায়গা মতো ওকে জায়গা ছেড়ে দিয়ে চলে আসবে। তো টেক্সট র্যাপ কথাটার অর্থ হচ্ছে গিয়ে এখানে পিকচার থাকবে, পিকচার থেকে আমার লেখাটা অটোমেটিক নিজের দূরত্বে সরে যাবে। এখানে ছবি দেখলেই বোঝা যায়, টেক্সট এখানে সিলেক্ট করতে হবে, সরি, পিকচারটা ক্লিক করে টেক্সট র্যাপ আসবে। তাহলে এটা হচ্ছে মানে ছবির উপর দিয়ে চলে যাবে, এটা হচ্ছে টাইট। অ্যাকচুয়ালি এইটাই হয়, এইটা আমরা করি। এইটা করলে কি হবে, ওপরে নিচে, মানে যেখানে ছবি থাকবে তার ডায়ে বায়ে লেখা হবে না, একদম ওপরে নিচে হবে। ঠিক আছে, যেমন এই যে এখন হয়েছে ওপরের নিচে, তো এতে জায়গা নষ্ট হয়। সাধারণত এটা আমাদের হয় না, আমরা বেসিক্যালি ইউজ করি টেক্সট র্যাপের এইটা, অর্থাৎ টাইট অপশানকে বলা হয়। লেফট যেখানে থাকবে তার চতুর্দিকেই ও জায়গা, ওপর নিচে সব দিকেই আমার জায়গা ছেড়ে কাজ করবে। তো টেক্সট র্যাপ আর কি বললাম, ড্রপ ক্যাপ, এই বই ডিজাইনের সময় এই দুটো টেকনিক আমাদের কিন্তু অ্যাড করতে হয়। নিশ্চয়ই আপনারা বই দেখেছেন এবং ফলোও করেছেন যে যখন কোনো পিকচার থাকে তার এইভাবেই থাকে, আর যখন কোনো লেখা শুরু হয় ড্রপ ক্যাপ থাকে। তো আমরা একটা বই ডিজাইনের ক্ষেত্রে পেজ নাম্বারিং আগেই শিখেছি, এবং মাস্টার পেজে কীভাবে হেডিং দেবো বা নিচে নাম্বারিং করব, ড্রপ ক্যাপ এবং আর পিকচার প্লেসিং উইথ র্যাপ টেক্সট। এছাড়া আমরা কন্টিনিউয়াসলি পেজ যখন আমরা করব কীভাবে করব সেটাও দেখলাম, কীভাবে কন্টিনিউয়াসলি টেক্সট পেজগুলো চলতে থাকবে। তাহলে এডিটিং করলে বা আমাদের কোনো যদি নতুন করে অ্যাড করি তাহলে পেজ নাম্বারে কোনো অসুবিধা হবে না, অটোমেটিক পেজ বাড়তে থাকবে বা কমতে থাকবে। সেক্ষেত্রে আমাকে আলাদা করে কোনো হেডেক নিতে হবে না। যদি প্রত্যেকটা আমি আলাদা আলাদা টেক্সট বক্স করি তাহলে প্রত্যেকটা সাপোজ বেড়ে গেল, তাহলে সেটাকে আবার পরের পেজে টানতে হবে, তো অটোমেটিক সব পেজে আমাকে খাটতে হবে। জিনিসটা আশা করি বোঝাতে পেরেছি। তো এইভাবেই আমরা কিন্তু বই ডিজাইন করি। তো খুব বিরাট কঠিন ব্যাপার কিছু নেই, শুধু টেকনিক্যালি কাজ করতে হবে। টাইপ বেসিক্যালি আমাকে তো ড্রাফটিং করতে
করতে হবে, ড্রাফটিং তো সে এমনিই করতে হবে, কিন্তু সেটাকে সাজাবো কীভাবে সেটাই হচ্ছে টেকনিক, অন্য আর কিছু না। ওকে, ক্লিয়ার?